আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। পৌনে 2 বছর ধরে দেশের স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি নেই। এবছরের শেষে ইউপি নির্বাচনের কথা শোনা গেলেও সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ ও উপজেলায় এবছরও নির্বাচন হচ্ছে না। জনপ্রতিনিধি না থাকায় কাঙ্ক্ষিত সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচন না হওয়ায় গণতান্ত্রিক ধারা বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি সেবা বিঘ্নিত হচ্ছে। আতিকা রহমানের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকারের পদ থেকে জনপ্রতিনিধিদের সরিয়ে দিয়ে প্রশাসক নিয়োগ দেয়। দেশে 13টি সিটি কর্পোরেশন, 500টি উপজেলা পরিষদ, 61টি জেলা পরিষদ, 330টি পৌরসভা, 4580টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এসব জায়গায় পৌনে 2 বছর নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় প্রায় স্থবির স্থানীয় সরকার ব্যবস্থা। জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, সামাজিক নিরাপত্তা ভাতা, স্থানীয় উন্নয়নমূলক কাজ, প্রশাসনিক জটিলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ নানা নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন জনগণ। নিবন্ধন সংশোধনের জন্য আমি পৌরসভায় গিয়েছিলাম। মেয়র না থাকায় সংশোধন হইতে পারেনি। আমি একাধিকবার ওখানে গিয়েছি। মেয়র না থাকার কারণে ওই যে ট্রেড লাইসেন্স নিতে যায় অনেকদিন ঘোরাঘুরি করতে হয়। জন্ম নিবন্ধন করতে আসি বারবার, এখান থেকে মেয়রে থাকলে সেটা আমি করতে পারতাম, কিন্তু আমাকে টিওন অফিসে যেতে আছে বারবার, 2-3 বার কোনো সমস্যা হলে পারে সেটা আটকায় রাখছে। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, নাগরিক সেবার অন্যতম মাধ্যম স্থানীয় সরকার। প্রশাসক দিয়ে জন আকাঙ্ক্ষা পূরণ ও গণতন্ত্রের সুফল পাওয়া সম্ভব না। যত দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেবেন, তত দ্রুত এই যে নির্বাচনের প্রতিনিধি আসবে তাদের সঙ্গে জনগণের যে সেবা সেটা আরও সুন্দরভাবে যাওয়া সম্ভব হবে। জনগণ যখন দেখবে যে আমার নির্বাচনী প্রতিনিধি এই স্থানীয় পরিষদগুলোতে আছে, তখন তারা দাবির সঙ্গে তাদের কাছে যেতে পারবে যে আমার এই জিনিসটা দরকার, ওই জিনিসটা দরকার। আমরা যদি সত্যিকারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, সব স্তরে আমাদের কিন্তু নির্বাচিত প্রতিনিধি শাসন প্রতিষ্ঠা করতে হবে। তাই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো গড়তে হওয়াটা অত্যন্ত জরুরি। নতুন আইন প্রণয়ন করে দ্রুত নির্বাচন দেয়া জরুরি। নির্বাচন দিতে দেরি করা বিএনপি নির্বাচনী অঙ্গীকারের সাথে সাংঘর্ষিক, এমনটা মনে করছেন বিশেষজ্ঞরা। কমিশনগুলো রিপোর্টগুলো একত্রিত করে আমাদের আইনগুলোকে যুগোপযোগী করা দরকার। তারপরে তারা নির্বাচনগুলো শুরু করা দরকার। আমাদের উপজেলায় নির্বাচিত প্রতিনিধি থাকতে হবে, জেলাতে নির্বাচিত প্রতিনিধি থাকতে হবে, সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রতিনিধি থাকতে হবে। এটাই হলো সাংবিধানিক বাধ্যবাধকতা। তো এটা যদি না করি তাহলে আমরা সংবিধান লঙ্ঘন করছি। নির্বাচন বিলম্বিত হলে তৃণমূল পর্যায়ে সরকারের জবাবদিহিতা, সাংবিধানিক সংকট ও সুশাসন প্রতিষ্ঠার পথ রুদ্ধ হবে বলেও অভিমত নির্বাচন বিশেষজ্ঞদের। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। রাজধানীর পর এবার চট্টগ্রামের সড়কেও বসছে এআই ক্যামেরা। ইতোমধ্যে নগরীর গুরুত্বপূর্ণ মোড় ও জংশনগুলোতে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। বন্দরনগরী চট্টগ্রামের কোথায় যানজট তৈরি হচ্ছে, কোন লেনের চাপ বাড়ছে, কোথায় সিগন্যাল ব্যবস্থাপনায় পরিবর্তন দরকার, তথ্যগুলো মুহূর্তেই পৌঁছে যাবে নিয়ন্ত্রণ কক্ষে। রাজধানীর পর গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে স্থাপন করা হচ্ছে আধুনিক এআই ক্যামেরা। কাজ নিয়ে বের হয়, যে টাইম নিয়ে বের হয় প্রপারলি ওই জায়গায় পৌঁছাইতে পারে না যানজটের জন্য, এবং কিছু উচ্ছৃঙ্খল টাইপের ড্রাইভার আছে ওদের জন্য। তো এখন আমরা এটা করলে আমরা মনে হয় আমাদের ওই ভোগান্তিটা কমবে। চট্টগ্রামের জন্য অত্যন্ত জরুরি হয়ে গেছে। এটা বোঝানোর জন্য এই উদ্যোগের জন্য আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। ট্রাফিক আইন মেনে চলে অবশ্যই সবার জন্য ভালো কল্যাণ করা হবে। দেশের প্রধান সমুদ্র বন্দরকে ঘিরে চট্টগ্রাম নগরীতে প্রতিদিন চলাচল করে হাজারো যানবাহন, তাই যানজট নগরবাসীর নিত্যসঙ্গী। দীর্ঘদিনের সমস্যার সমাধানে এবার প্রযুক্তির দ্বারস্থ হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। পুলিশ দপ্তরের সাথে এটা বিআরটি এর সাথে এগুলো কোঅর্ডিনেট করছে, যাতে এগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, যাতে ভবিষ্যতে ওভার স্পিডের দুর্ঘটনাগুলো আমরা কমিয়ে নিয়ে আসতে পারি। এআইটার জন্য আগে আমাদেরকে পুরো সিটিটাকে সার্ভে করতে হবে। আমাদের বড় বড় যে সমস্ত গুরুত্বপূর্ণ জাংশনগুলো আছে, যে গুরুত্বপূর্ণ যে আমাদের মোড়গুলো আছে, আমরা ওইটাতে কোন ব্যবস্থাপনায় আমরা যাব, কিভাবে করতে হবে বা কয়টা ক্যামেরা লাগতে পারে, এই সার্ভেগুলো আমরা এখন করছি। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি বন্দর নগরী চট্টগ্রাম। ফলে ট্রাফিক ব্যবস্থাপনা শুধু নাগরিক স্বস্তির বিষয় নয়, অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও সরাসরি সম্পর্কিত। লামিয়া তানজিল মাহমুদ, আরটিভি।
ফরিদপুরের ভাঙায় ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সকাল 7টার দিকে ভাঙা পৌরসভার হাসামদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাঙা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি অটো ভ্যানে করে মালিগ্রামের দিকে যাবার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই শ্রমিক, আহত হন ভ্যান চালক। দুর্ঘটনার খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পর্যটক এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। রাত 2টার দিকে কসবা রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্টেশন মাস্টার জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কসবা স্টেশন অতিক্রম করার সময় ওই নারী রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। বিদ্যুৎ না থাকায় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নৌবন্দরের চূড়ান্ত অনুমোদন না মেলায় আলোর মুখ দেখছে না রাজশাহীর সুলতানগঞ্জ নৌবন্দরের কার্যক্রম। বন্ধ থাকা বন্দরটি দীর্ঘ 59 বছর পর 2024 সালে চালু হলেও মাত্র 10 দিনের মাথায় আবারও বন্ধ হয়ে যায়। তবে নদী ড্রেজিং আর অবকাঠামো নির্মাণের পরও 2 বছরে বন্দরটি পুনরায় চালু না হওয়ায় ক্ষোভ বাড়ছে ব্যবসায়ীদের মধ্যে। রাজশাহী থেকে মোস্তাফিজ রকির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। রাজশাহীর গোদাগাড়ির সুলতানগঞ্জ থেকে ভারতের মুর্শিদাবাদের মায়া নৌবন্দরের দূরত্ব মাত্র 18 কিলোমিটার। দীর্ঘ 6 দশক বন্ধ থাকার পর 2024 সালের 12 ফেব্রুয়ারি বন্দরটি চালু করে তৎকালীন সরকার। পদ্মা নদীর নাব্য সংকট আর প্রশাসনিক জটিলতায় চালুর মাত্র 10 দিনের মাথায় আবারও বন্ধ হয়ে যায় বন্দরের কার্যক্রম। তবে নদীর ড্রেজিং ও প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুতের পরও পূর্ণাঙ্গ অনুমোদনের অভাবে চালু হচ্ছে না বন্দরটি। এতে স্বল্প দূরত্বে নদীপথে কম খরচে পণ্য আমদানি রপ্তানির দারুণ সম্ভাবনাকে কাজে লাগাতে না পারায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। যারা এটা মনিটরিং করতেছেন তাদের বিবেকে কি লাড়া দিচ্ছে না যে আমাদের দেশের অর্থ সেভ হবে, টাকা সেভ হবে, কর্মস্থান বৃদ্ধি হবে? কেন সোনামহিদ পানামা বন্ধ করে দিচ্ছে, এটা আমার সরকারের উপর দাবি আমার যে এটা করা লাগবে। আমরা আর এই প্রতিশ্রুতি চাই না, আমরা চাই বাস্তবায়ন। আমাদের রাজশাহীবাসীর একটাই দাবি, আমাদের এই সুলতানগঞ্জ পোর্টটা যেন অতি দ্রুত চালু করা হোক। সব ধরনের সুবিধা থাকার পরও নদীপথটির চূড়ান্ত অনুমোদন না পাওয়াকে উদ্বেগজনক বলছে BIWTA। প্রতিটি স্তরের যারা সংশ্লিষ্ট তারা এই নদী বন্দর চালু হোক সেটা চাচ্ছেন, কিন্তু একটা অজানা কারণে কেন এটা বারবার প্রতিবন্ধকতা করা হচ্ছে এবং বারবার নানা অজুহাতে এটা কেন প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে, এটা আসলে আমাদের বোধগম্য নয়। সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন ভূমিমন্ত্রী। আমরা চাই একে অপরের সহায়ক হতে, বন্ধু হয়ে থাকতে। জনগণের জন্য, জাতির জন্য, দেশের জন্য যেটা ভালো হয় সরকার বিবেচনা করে এটা সিদ্ধান্ত নেবে। নৌপথটি চালু হলে উত্তরাঞ্চলের অর্থনীতিতে নতুন গতি আনার পাশাপাশি মানুষের কর্মসংস্থান বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। সুলাইমান কবির, RTV। সরকারের নির্বাচনী অঙ্গীকার ও সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে দেশের অন্যান্য অঞ্চলের মতো রংপুরের পীরগঞ্জেও চালু হচ্ছে ফ্যামিলি কার্ড কার্যক্রম। বুধবার 17 জুন উপজেলার চতরা ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হবে। প্রথম ধাপে নিম্ন আয়ের 667টি পরিবারকে দেয়া হচ্ছে এই কার্ড। পীরগঞ্জ থেকে মিনহাজুল ইসলাম মিলনের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আরও সম্প্রসারণের লক্ষ্যে রংপুরের পীরগঞ্জ উপজেলার ছত্রা ইউনিয়নে বাস্তবায়ন হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড কার্যক্রম। তৃণমূলের দরিদ্র ও নিম্নয়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের এটি একটি নতুন উদ্যোগ। স্থানীয়দের প্রত্যাশা, এই কার্ড অসচ্ছল পরিবারগুলোকে বড় স্বস্তি দেবে। 2500 টাকা করে পালে এখন মনে করো যে পেটে রান্না ভাত খাবো, তারপরে মনে করো হলো ওষুধপাতি খাবো, তারপরে যেটুক থাকবো এটুক জমা করে একটু নিদানে সম্বল করতে যদি পারি। বাচ্চা কাচ্চার জন্য, ছেলে মেয়ের জন্য টাকা পয়সা খরচ করবো, এগুলো আমাদের সুবিধা হবে। ওই টাকাটা হইলে আমি একটা ছাগল কিনবো বা কোনো একটা কাজে লাগাবো, সংসারে আয় উন্নতি করার চেষ্টা করব। যেহেতু স্বামী অনেক কষ্ট করে, আমিও কিছু একটু করে দেখাই। সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল আমাদেরকে, সেটা তো এখন আমাদের জায়গায় এটা হচ্ছে।
আমরা এটা আগে বিশ্বাস করিনি যে হবে কি না, অনেকে অনেক কথা বলছি। মাসখানেক ধরে মাঠ পর্যায়ে জরিপ, তথ্য সংগ্রহ, সফটওয়্যার ভিত্তিক যাচাই বাছাই এবং গণশুনানির মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের তালিকা চূড়ান্ত করেছে সমাজসেবা বিভাগ। আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়েছি এবং যারা ঢাকায় ছিল তাদেরকে খবর দিয়েছি তারা যেন ঈদের সময় এসে দেয়। ঈদের পরেও আমরা তাদেরকে জরিপের আওতায় এনেছি। অনেকগুলো কার্ডের মধ্যে ফ্যামিলি কার্ড অন্যতম, এবং এটি কিন্তু সরকার খুবই সিরিয়াসলি নিয়েছে, যে কারণে আপনারা জানেন যে প্রত্যন্ত এলাকা এই রংপুরের পীরগঞ্জ উপজেলার 14 নম্বর চত্র ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের যে 4টি গ্রাম আছে সেই গ্রাম থেকে যারা পাওয়ার হকদার এরকম লোক কিন্তু বাছাই করা হয়েছে। 17 জুনের আনুষ্ঠানিক উদ্বোধনকে ঘিরে ছত্রা ইউনিয়নে এখন তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা। এ প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে একে একে জেলার সব অসচ্ছল পরিবারের হাসি ফুটবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। লিওন আজাদ, RTV। টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধনের নামে চলছে চরম জালিয়াতি। সরকার নির্ধারিত ফি 50 টাকার জায়গায় 2000 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। টাকার বিনিময়ে অনেককে দেয়া হচ্ছে একাধিক জন্ম সনদ। অতিরিক্ত টাকা না দিলে সেবা গ্রহীতাদের দেখানো হয় নানা সমস্যা। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদে প্রতিদিন জন্ম নিবন্ধনের সেবা নিতে আসেন সাধারণ মানুষ, কিন্তু বেশিরভাগ সময় সার্ভার সমস্যা বা কর্মকর্তাদের উদাসীনতার কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে হচ্ছে সাধারণ মানুষের। সরকার নির্ধারিত ফি 50 টাকার জন্ম নিবন্ধন করতে গুনতে হচ্ছে 2 থেকে 15,000 টাকা পর্যন্ত। মোটা অঙ্কের টাকা খরচ করলে ভোগান্তি ছাড়াই ঘরে বসে পাওয়া যায় সব ধরনের প্রয়োজনীয় কাগজ। টাকার বিনিময়ে দেয়া হচ্ছে একাধিক সনদপত্র। এমন অবৈধ কাজের সাথে জড়িয়েছে স্থানীয় দালাল, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা, সচিব, এমনকি চেয়ারম্যানও বলছেন ভুক্তভোগী সহ পরিষদের কর্মচারীরা। সহজ কাজটা কইরা না দিয়া ঘোরাই পেঁচায় দালালের কাছে পাঠায়, তখন দালাল মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেই কাজটা করে দেয়। 5 আগস্টের পরে একজন ছেলেকে এখানে বসানো হয়েছে যে শুধু নিবন্ধনের আবেদন করবে। সে যেহেতু রেগুলার অফিসে আসে না, মনে হয় যে কোনো একটা গ্যাপের কারণে ভুলটা হয়ে যেতে পারে। এদিকে অনিয়মের সত্যতা স্বীকার করে উদ্যোক্তার উপর দোষ চাপান ইউপি চেয়ারম্যান। যাদের এখানে ভুল হয় তাদেরকে আমি সাথে সাথে ধরি। আমার যে উদ্যোক্তা আছে, আগের যে উদ্যোক্তা যে এখানে কাজ করার কথা, সে এখানে অনেক সমস্যা সৃষ্টি করে বিদায় সে কিন্তু পরিষদে আসে না, কারণ আমি তাকে বারবার শাসাই, কিন্তু এখন যে তার পরিবর্তে কাজ করছে আসলে সে বুঝে না যেখানে হয়তো কাজটা করছে এটা তার ত্রুটিপূর্ণ হয়তো ভুল হয়েছে। তবে এসব বিষয়ে এখনো কোনো অভিযোগ পাননি বলে দাবি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিষয়টি তুলেছেন, এরকম কোনো অভিযোগ এখন পর্যন্ত পাইনি, আমার নলেজেও নাই। আপনারা এটা প্রথম বললেন, এই বিষয়টা অবশ্যই তদন্ত করা হবে, তদন্ত করে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা করব। জন্ম নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নথিতে জালিয়াতি, জাতীয় পরিচয় ব্যবস্থাপনা, শিক্ষা, পাসপোর্ট সহ বিভিন্ন সরকারি সেবায় গুরুতর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করেন সচেতন মহল। সাকিব আল হাসান, RTV। IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ। বিদেশি বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বরিশাল ও লালমনিরহাটে নতুন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এবং গাজীপুর, বরগুনা ও পিরোজপুরে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়নের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ও সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে। গত মে মাসে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করণীয় সংশ্লিষ্ট আলোচনায় কয়েকজন জেলা প্রশাসক নতুন ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বর্তমানে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটির বেবজা অধীনে দেশে 8টি সরকারি ইপিজেড রয়েছে। এগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, মোংলা, কুমিল্লা, ঈশ্বরদী, কর্ণফুলী, আদমজী ও উত্তরা ইপিজেড। সংবাদ শেষ করব বর্ষা ঋতুর প্রথম দিনের খবর দিয়ে। বাঙালির চিরচেনা, চিরকালের প্রিয় ঋতু বর্ষার প্রথম দিন আজ। গ্রীষ্মের তপ্ত দহন শেষে প্রকৃতিতে স্নিগ্ধতার পরশ নিয়ে এসেছে বর্ষাকাল। রাজধানী ঢাকাসহ দেশজুড়ে নানা আয়োজনে চলছে বর্ষাবরণ। বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চে গান, নাচ আর কবিতায় স্বাগত জানানো হচ্ছে নতুন ঋতুকে।
প্রকৃতিতে আশার আগমনের খবর জানাচ্ছেন আফরোজা সুলতানা চৌধুরী। গ্রীষ্মের তীব্র খরতাপ ও গরমের পর অবশেষে প্রকৃতিতে এলো স্বস্তির বৃষ্টি। আজ পহেলা আষাঢ়, বাংলা সনের বর্ষাকালের প্রথম দিন। মেঘ বৃষ্টির লুকোচুরি আর কদম ফুলের স্নিগ্ধতায় বরণ করে নেওয়া হলো বর্ষাকে। বর্ষার আগমন যেমন আনন্দদায়ক, ঠিক তেমনি বৃষ্টির শব্দ আর রিমঝিম বাতাসে অনেক স্মৃতি ফিরিয়ে আসে ছেলেবেলার। তীব্র দাবদাহে হাঁপিয়ে ওঠা নগরবাসীর কাছে বর্ষার এই আগমন যেন পরম শান্তির বার্তা। বর্ষার অপরূপ রূপ ফুটে ওঠে গ্রামের মাঠে ঘাটে আর শহরের উদ্যানগুলোতে। ভিজে ওঠা কদম ফুল যেন বর্ষার প্রধান অনুষঙ্গ। আষাঢ় আমাদের সাহিত্যের এবং সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই বর্ষায় প্রকৃতি যেমন নতুন রূপ ধারণ করে, তেমনি মানুষের মনও এক নতুন আনন্দে মেতে ওঠে। আষাঢ়ের এই আগমনে গ্রীষ্মের খরতাপ মুছে প্রকৃতি হয়ে উঠুক সতেজ ও সুন্দর। বর্ষার এই আগমন বার্তা নিয়ে আষাঢ় তার রূপ ছড়াতে শুরু করেছে। তবে এই বৃষ্টির সাথে সাথে জলাবদ্ধতা নিরসনে নগর কর্তৃপক্ষ আরও কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা শহরবাসীর। আফরোজা সুলতানা চৌধুরী, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।